কে 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 ওখানে? ভূত এফএম। শুনছেন সবসময় রেডিও ফুটের সাথে আছে রাসেল এবং চলছে ভূত এফএম। এবং ভূত এফএম আপনাদের সবাইকে আবার থেকেই শুনেছি এই গল্পটা। কিছু না হলেও এটা 60s গল্প হবে। আমার বাবা তখন ইয়েতে একটা জার্মান কোম্পানিতে কাজ করতেন, ওটার নাম ছিল হচ্ছে গিয়ে ডিম্যাগ, এবং তারা পারাদ্বীপ পোর্ট, যেটা ইন্ডিয়ার উড়িষ্যাতে একখানা মোহনার পাশে একদম আপনার ইয়েতে যেটা সমুদ্রের ওখানে, তারা একটা স্টিল প্ল্যান্ট ওখানে কনস্ট্রাক্ট করতে যায় আর কি। তো ফিজিবিলিটি রিপোর্টে এইসব জিনিসপত্রগুলো আমার বাবা তৈরি করছিলেন, তাই জন্য ওনার ওখানে থাকতে হতো। উনি ওখানে একটা সার্কিট হাউসে থাকতেন আর একাই থাকতেন। ওকে, তো এরকম একদিন হঠাৎ উনি ওনার যে খাস বেয়ারা থাকে তার থেকে শুনলেন যে মোহনার পাশে একটা গ্রামে নাকি খুব সুন্দর ইলিশ মাছ উঠেছে। তো ইলিশ মাছের লোভ সামলাতে পারলো না আমার বাবা। আমিও লোভী, উনিও লোভী ছিলেন। হ্যাঁ, আমরা খেতে খুব ভালোবাসি আর কি সবাই। তো লোভ না সামলাতে পেরে এবং উড়িষ্যায় অনেকদিন ইলিশ মাছ পায় না বলে উনি চলে গেলেন গ্রামের দিকে। সাথে সবসময় উনি ওনার একখানা .32 একটা রিভলভার রাখতেন। ইট ওয়াজ আপনার একটা কনস্টেবলের এডিশন অফ স্মিথ অ্যান্ড ওয়েসন আই থিঙ্ক। সো হি ইউজ টু অলওয়েজ কিপ ইট উইথ হিম। টর্চ রাখতেন এবং এগুলো নিয়ে উনি দিলেন হাঁটা। তো হাঁটতে হাঁটতে সবাই খালি, গ্রামে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন যে ভাই এটা কত দূর, এই তো নাক বরাবর চলে যান, সামনে একটু সামনে। হ্যাঁ, এবং অনেক ডিস্টেন্স উনি কভার করে ফেলেন। এবং অনেক ডিস্টেন্স কভার করার পরে ওই যে নুলিয়াদের যে গ্রামটা ছিল সেই গ্রামটাতে উনি চলেও যান এবং ওইখান থেকে দুটা বিশাল বিশাল সাইজের ফ্রেশ ইলিশ মাছ একদম মোহনাতে ধরা, হ্যাঁ, নিয়ে খুব খুশি মনে উনি চলে আসছেন আর কি। ঠিক এই সময় যেটা হয়, উনি জিজ্ঞেস করেন যে ভাই কোনো শর্টকাট আছে নাকি, মানে যেই ঘুরায় ঘুরায় আসলাম রে ভাই, মানে একটু শর্টকাট পৌঁছে যাওয়া যায় ফেরার সময় তাহলে একটু বেটার হয়। প্রায় তো এখন দুপুর হয়ে গেছে, কিছুক্ষণ পর বিকাল হবে। বলে স্যার আপনি তো শুধু শুধু এত ঘুরে ঘুরে আসছেন, এটা একটা সোজা রাস্তা আছে বিচের ওপর দিক দিয়ে। বলে ওকে ফাইন। তো আমার বাবা বিচের ওপর দিক দিয়ে দুইটা ইলিশ মাছ কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলেন আর কি। তো যাচ্ছেন কিছুটা দূর গিয়ে হঠাৎ দেখে যে এক মহিলা বিচের ওপরে দাঁড়ানো। মহিলার পরনে কিছু নেই, লম্বা চুল, ভীষণ সুন্দরী। এবং সেই মহিলা হাতটা বার করে দিলেন সামনে এরকম করে যে আমাকে ইলিশ মাছ দে। ওকে, কিন্তু কিচ্ছু বলছে না। আমার বাবা মনে করে যে এটা নিশ্চয়ই কোনো একটা পাগলি ঠাগলি কিছু একটা হবে, এই সর এখান থেকে সর। সে সরে না, সে সাথে সাথে আসে এবং মাঝে মধ্যেই হাত বাড়ায় দিতেছে যে এই ইলিশ মাছটা তার চাই, এই ইলিশ মাছটা চাই। এবং আমার বাবা একটু স্পিড বাড়ায় দেন। পাগলি পেছন পেছন দেখা যাচ্ছে স্পিড শুধু বাড়াচ্ছে না, সে আরো লম্বা লম্বা স্টেপ ফেলে সামনে চলে গিয়ে আবার হাত পাতে। এই সময় আমার বাবা একটুখানি স্লাইটলি ভয় পেয়েছেন, খুব স্বাভাবিক মানে। এবং উনি যেটা করেন সেটা একটা ডাবের খোলা বা কিছু একটা জাতীয় জিনিস, হ্যাঁ, উঠে উনি প্রথমে ভয় দেখান। ভয় পায় না, সিনসিনারি নাই, ছুঁড়ে মারে এবং দ্যাট গোজ থ্রু অ্যান্ড থ্রু হার, মানে এপার থেকে ওপার, মানে একদম ঢুকলো এবং শাট করে ওখান থেকে বেরোলো। জাস্ট মনে হচ্ছে একটা মানে ছায়া, সেই ছায়ার এপাশ থেকে ওপাশে চলে গেল। কিন্তু একদম যেটা মনে হচ্ছে যে ইট ইজ আ প্রপার নাকি, মানে একদম প্রপার ফিগার আর কি। এইবার তো বাবা বেশ ভয় পেয়েছেন। উনি স্পিড শুধু বাড়াননি, এবার উনি দৌড়াচ্ছেন। এই যে প্রেতনি, সেও দৌড়াতে দৌড়াতে সামনে চলে এসে বারবার হাত পাতে, ইলিশ মাছ তার চাই। আমার বাবা এবার একটুখানি নাচ্ছর বান্ধা হয়েছে, ইলিশ মাছ আমি দিব না। সে একবার ফায়ারও করেছে, কিচ্ছু হয়নি তাতে। সে দৌড়াচ্ছে ইলিশ মাছ নিয়ে এবং দৌড়াতে দৌড়াতে সার্কিট হাউসের পাশে একটা বন বিবির মন্দির ছিল। বন বিবি হচ্ছে গিয়ে একটা ভিলেজ ডেটি, স্পেশালি এটা সুন্দরবনের দিকে এবং আরও যেখানে বন আছে, ইউজুয়ালি ফরেস্ট আছে, সেখানে সবাই বন বিবিকে প্রে করে আর কি। তো বন বিবির একটা মন্দির ছিল এবং ওখানে যে প্রিস্ট ছিল, সে প্রিস্টের সাথে আমার বাবার একটুখানি চেনা জানা হয়ে গেছিল আর কি। তো সে সার্কিট হাউসের দিকে না দৌড়ে সে মন্দিরের দিকে দৌড়ানো শুরু করে, বন বিবির মন্দিরের দিকে।
এবং দৌড়াতে দৌড়াতে সে চিৎকার করতে শুরু করে, প্রিস্টকে ডাকে যে এই আমার পিছনে কিছু একটা পড়েছে, হ্যাঁ আসেন আমার পিছনে কিছু একটা পড়েছেন, বাঁচান। প্রিস্ট আবার ওখান থেকে ইনস্ট্রাকশন দেয় যে দেখেন সামনে একখানা বড় একটা গাড্ডা আছে, গাড্ডার উপর দিক দিয়ে লাফ দেবেন, আপনার কাছে কিছু কয়েন থাকলে ওটার মধ্যে ফালা দিবেন, হ্যাঁ দিয়ে আর তাকাবেন না ওইদিকে, হ্যাঁ আপনি হাঁটা দিবেন, আমি আসতেছি। তো আমার বাবা লাফ দেয় গাড্ডার উপরে, কয়েনও ফেলে, ইলিশ মাছ ফেলে না এখনো পর্যন্ত, ইলিশ মাছ ছাড়েনি, হ্যাঁ একেই বলে হচ্ছে গিয়ে মাছে ভাতে ভাঙালি, আমি ইলিশ মাছ ছাড়বো না আমার। এবং সে লাফ দিয়ে ওখানে ঘুরে যায়। তারপরে সে টার্ন করে দেখে যে প্রিস্টটা খুব উঁচু স্বরে, হ্যাঁ মহিলাকে বলছে, মানে উড়িয়া ভাষা ইনফ্যাক্ট, যে তুমি যাও এখান থেকে, কেন এখানে পেছনে পড়েছো, যাও চলে যাও এখান থেকে, দিয়ে দিয়েছে তো যাও। তারপরে দেখা যায় যে মহিলা চলে যায়। আচ্ছা, তারপরে প্রিস্ট বলে যে দেখুন এটা খুব একটা প্যাথেটিক স্টোরি, 100 বছর আগেকার ঘটনা, যখন নীল চাষ হতো এই এলাকাতে, এক নীল সাহেব বেসিক্যালি এই জমিদারের মেয়ে তাকে উঠিয়ে নিয়ে গেছিল, অবভিয়াসলি সব জিনিসের পরে তাকে ফেলেও দেওয়া হয় আর কি, অ্যান্ড মার্ডার্ড। তারপরে থেকে এই মেয়েটির স্পিরিটটা এখানে ঘুরে বেড়ায়, এবং সে আগেও যেটা করেছে ইজ শি প্রেজ অন পিপল, মেন, এবং তাদের সাথে নাকি সবসময় থাকে, ইনভিজিবল টু এভরিওয়ান, সবার কাছে একদম ইনভিজিবল, খালি যাকে হন্ট করছে তার কাছে ভিজিবল, এবং আস্তে আস্তে করে নাকি তার সব এনার্জিগুলোকে সব সাক আউট করে নেয়, আচ্ছা আস্তে আস্তে করে করে, এবং মানুষ মনে করে যে লোকটার মাথা খারাপ হয়ে গেছে, পাগল, হ্যাঁ সবাই তাকে পাগল খানার মধ্যে ফেলে দেয়, আলটিমেটলি একদিন এই মানুষটা মারা যায়, অ্যান্ড শি মুভস অন টু অ্যানাদার হোস্ট, একটু প্যারাসাইটিক টাইপ অফ, বুঝতে পারছি, গোস্ট আর কি। এবং সাধারণত মনে হয় তারাই ফিরে আসে বারবার যারা একটু অতৃপ্ত হয়ে পৃথিবী থেকে যায়, এদেরকে বলে একটা ফেরতনি। আচ্ছা, এবং আরেকটা জিনিস আমি এখানে শুনেছিলাম, একটা নতুন টার্ম ফেরতনি, এবং আমি যারা ফিরে আসে, আচ্ছা এদিকে বলে ফেরতনি, হ্যাঁ ফেরতনি, আসলে বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে যে পেতনি বা প্রেতনি, ওইটারই একটুখানি কি বলবো আর কি, আঞ্চলিক করা আর কি, ফেরতনি যারা ফিরে আসে। এবং আমি শুনেছি যে অবস্থায়, মানে অনেকের আছে এরকম যে অবস্থায় মারা যায় সেই পোশাকে সেইভাবে, হয় দেখা গেল যে কাউকে হত্যা করা হয়েছিল এরকম একটা অবস্থায়, যে জায়গাটায় শরীরে কাটা সেই অবস্থায় ফিরে আসে। অনেকে আবার নাকি এরকম শুনেছি যে দেখা যায় যে অন্য কোনোভাবে আসে, বা যেটা অভাব ছিল বা অতৃপ্ত ছিল, দেখা গেল যে কেউ ইলিশ মাছ না খেতে পেয়ে মারা গেছে, হাতে একটা ইলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এরকম হয় আমি শুনেছি যে এই ব্যাপারগুলো। এবং সুমন ভাই কি বলেন এটার ব্যাপারে? আজকে তো আর বেশি টাইম নাই সুমন ভাই, সেহরি টাইম তো হয়ে যাচ্ছে প্রায়, জাস্ট একটা কথা বলে নিই, তারপরে নেক্সট এপিসোডে তো সুমন ভাই থাকছেন না, সো সুমন ভাই কেন থাকছেন না, এটা একটু যদি সবার সাথে বলে যান যাতে আমরা কোনো বাজিক সিচুয়েশন না ফেস করি, যে সুমন ভাই কই, হোয়াট হ্যাপেন টু হিম, হ্যান দেন একটু বলেন। ওকে, হ্যাঁ নেক্সট এপিসোডে সাকিব যেটা বললো থাকবো না, সো কৌশিকদা আপনি ফ্রি থাকলে ডেফিনেটলি নিশ্চয়ই আছি জয়েন এখানে করবেন আর কি। সো আমি অ্যাকচুয়ালি থাকছি না, বিকজ আমার একটু দেশের বাইরে যেতে হচ্ছে, এটার সাথেও একটা ভূতের একটা সম্পর্ক আছে। ওয়েল দ্য থিং ইজ, আমাদের গত এপিসোডে বলেছিলাম যে আমাদের ভৌতিক টিমের সাথে একটা কানেকশন হয়ে গেছে, আমাদের বাইরের যে ঘোস্ট হান্টার্স যে টিমটা টিভিতে এক্সএনে দেখায়, ইনফ্যাক্ট ঘোস্ট হান্টার্স, তো ওদের সাথে আমাদের বেশ কয়েকদিন ধরেই যোগাযোগ চলছে অনেক ব্যাপারে। সো ওদের আমরা কিছু কেস ফাইল ওদের সাথে আমরা শেয়ার করেছি, সো ওরা বেশ ইন্টারেস্টেড এগুলো শুনে যে বাংলাদেশ থেকে এরকম আমরা একটা জিনিস করছি। সো যেটা হয়েছে, তারা ওয়েস্ট ভার্জিনিয়াতে একটা এই মাসের 28 তারিখ তারা একটা ইনভেস্টিগেশনে যাচ্ছে। ওখানে একটা প্রায় 150 বছরের পুরনো একটা পাগলা গারদ, একটা মেন্টাল ইনস্টিটিউশন, সাম লুনেটিক অ্যাসাইলাম, সো ওখানে ইন্টারেস্টিং হবে, হ্যাঁ, এবং ওখানে নাকি মানে শয়ে মানুষ মারা গেছে, মানে যারা পেশেন্ট ছিল 100-র উপরে মানুষ মারা গেছে, এবং তারপরে এত বেশি ডেথ রেট এত হাই হয়ে গেছিল যে ওটা বন্ধ করে দেওয়া হয়। এখন ওখানে অনেকেই যায়, সবাই বলে যে এটা জায়গাটা খুব হন্টেড, অনেকেই এটা দেখতে যায়। সো এইটা ইনভেস্টিগেট করতে ঘোস্ট হান্টার্স নেক্সট 28-তে, এই মাসের 28-তে তারা যাচ্ছে এটা ইনভেস্টিগেট করতে। এবং আমরা ভৌতিস টিম বেশ লাকি যে আমরা একটা ইনভিটেশন পেয়েছি, সো অন বিহাফ অফ ভৌতিস টিম আমি যাচ্ছি এবং ওদের সাথে ওই ইনভেস্টিগেশনে যাব। সো আই হোপ একটা
মজার কোন একটা এক্সপিরিয়েন্স হবে। Wish you all the best. হ্যাঁ, যেই এক্সপিরিয়েন্সই হোক ডেফিনেটলি আমি যখন ওখান থেকে ব্যাক করব আমরা সেটা তারপরে share তো আপনি এপিসোডে করবেন। ডেফিনেটলি আমরা ওটা শেয়ার করবো এবং কি হলো না হলো ওটা নিয়ে আমরা আলাপ করব। সো এই কারণে আমরা নেক্সট 2 এপিসোডে আমি থাকছি না। সাকিব কিছু বলো। হ্যাঁ না, লুনেটিক অ্যাসাইলামটা খুব ইন্টারেস্টিং আরেকটা কারণে যে এখনকার দিনে পাগলাগারদে যারা মেন্টালি আনস্টেবল যে চিকিৎসাটা করা হয় এটা খুবই নতুন ইন দ্য সেন্স দ্যাট গত সে 40-50 বছরে এই হিউম্যান ট্রিটমেন্টটা মানে ট্রিটিং দেম অ্যাজ পিপল, পাগলদেরকে ঠিক মতো ব্যবহার করে ওদের সাথে সুন্দর করে ওদের দেখে মানে যতটুকু সম্ভব এই ইনস্টিটিউশনটা যেটা সুমন ভাই বললো 150 বছর 200 বছর পুরনো। সো আগে কিন্তু যারা পাগল হয়ে যেত তাদেরকে অমানসিক সব ট্রিটমেন্ট দেওয়া হতো, মানে লিটারালি ইলেকট্রিক শক থেরাপি, ব্রেন কেটে মাথা কেটে ব্রেন খুলে খুলে দেখা হতো ওদের ফাংশনস কি হচ্ছে, বিকজ কেউ জানতো না তো একটা লোক পাগল হয়ে গেছে যে সো কি করলেও ঠিক হবে কেউ জানতো না। সো ওই জানার জন্যই হোক বা যে কারণে হোক মানে অমানসিক সব টর্চার করা হতো এদের উপরে। সো সুমন ভাই যেটা বললেন যে ডেথ রেট বাড়ার পিছনে দিস ওয়াজ এ বিগ ফ্যাক্টর আর কি। ওকে, ইটস নট জাস্ট ন্যাচারাল ডেথ। বুঝতে পেরেছি, মানে ওইভাবে যে কষ্ট পেয়েই মারা গেছে। ইয়েস, সো এর জন্য এটাই জাস্ট আই জাস্ট ওয়ান্টেড টু অ্যাড। ওকে, তো আমার মনে হয় যে আর কোনো গল্প তো আজকে আমরা শুনছি কি? না, আজকে আর কোনো গল্প নাই। Okay. আমাদের টাইমও প্রায় শেষ হওয়ার আগে আমি জাস্ট ছোট্ট একটা ঘটনা বলি। শিওর। সেটা হচ্ছে ধানমন্ডি 27 নম্বরে হুম একটা বাসা আছে, একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স আছে। হুম নাম্বার আমি বলতে পারছি না স্বাভাবিকভাবেই, বাট আপনারা যদি কখনো ধানমন্ডি 27 নম্বর রোড দিয়ে যান রাত্রেবেলা, দুই পাশের বাসাগুলো অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলো একটু খেয়াল করবেন। ওকে, একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে বড় জোর 6টা কি 7টা লাইট জ্বলে, 6টা কি 7টা রুমের লাইট জ্বলে অ্যাপার্টমেন্টটা অনেক Okay. বড়। ওইখানে মনে করেন যে অ্যাটলিস্ট 30টার মতন অ্যাপার্টমেন্ট রয়েছে মানে কমপ্লেক্সটার মধ্যে, বাট আপনারা 6টা 7টার বেশি লাইট দেখবেন না। সন্ধ্যার পর থেকে। রাইট, দেখবেন না। এর কারণ হচ্ছে ওই 6টা 7টা বা 10-12টা অ্যাপার্টমেন্ট ছাড়া বাকিগুলোতে কেউ থাকতে পারে না। এবং এটা কিন্তু একটা সত্যি ঘটনা, আমি নামটা বলতে পারছি না। আমরা ওখানে যেতে চেয়েছিলাম, আমাদের ঢুকতে দেওয়া হয়নি সঙ্গত কারণে, সবাই চায় না এটা জানুক। বাট আপনারা এটা একটু খেয়াল করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা জাস্ট 27 নম্বর রোড দিয়ে রাত্রিবেলা যাওয়ার সময় দুই সাইডে একটু খেয়াল করবেন, কয়েকদিন করলে আপনারা ডিটেক্ট করতে পারবেন এটা কোন অ্যাপার্টমেন্ট এবং এই জিনিসটা ওখানে হয়। এটাই হচ্ছে একটা ছোট্ট গল্প। এনিওয়েজ, সো আমরা এই ছোট্ট গল্পটা দিয়ে ছোট্ট করে আজকে ইতি টানতে হচ্ছে আমাদেরকে। এবং আমার মনে হয় যে আবারও আগামী শুক্রবার আমরা ঠিক একদম মানে কি বলবো যে 11:59 আপনাদের সামনে হাজির হয়ে যাব। থ্যাংক ইউ কৌশিক দা আমাদেরকে চমৎকার কিছু গল্প বলার জন্য, এবং ভৌতিস টিমকে তো থ্যাংক ইউ জানাচ্ছি। আর সেই সাথে শেষ করছি, এবং শেষ করার আগে আমরা যে গানটা শুনতে চাই সেটি হচ্ছে রেইনবো ইন দ্য ডার্ক বাই ডিও। অ্যান্ড আমার মনে হয় যে আজকে রাত্রেবেলা কেউ প্লিজ ভয় পেন না, আমাদের যা শুনলেন এখন একটু চেষ্টা করুন ঘুমাতে যাবার, এবং যে কোনো ধরনের যদি ঘুমাতে গিয়েও কোনো